হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে দীর্ঘ প্রায় ১ থেকে ১.৫ মাস পরে আমি আজকে ভিডিও করছি। তার কিছু কারণ অবশ্যই আছে। আমি ঠিকমতো তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করতে পারিনি বলে আমি নিজে খুবই লজ্জিত এবং দুঃখিত বলতে পারো। তার কিছু কারণ আছে। কারণটা বিশেষ মানে পড়ানোর এতটাই চাপ ছিল এবং তার সাথে নিজস্ব কিছু পারিবারিক ব্যাপার ছিল। যার কারণে আমি মানে কন্টিনিউ তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি। অনেকে আমার প্রতি খুব আশাবাদী ছিল যে আমি আগের মানে সেমিস্টার 3 র মতো করে ভিডিও দেব। কিন্তু বিশ্বাস করো আমি পেরে উঠিনি। পার ডে ৭টা ৮টা করে ব্যাচ পড়ানোর পরে রাত্রি 11:30 11টার সময় বাড়ি ঢোকার পরে আর শরীর মানে দিচ্ছিল না। আর তারপরে আবার সেই ঘুম থেকে উঠেই তাছাড়া হচ্ছে গিয়ে বাচ্চাদের খাতা দেখা, মানে বাচ্চা বলতে ক্লাস 11-12 এর খাতা দেখা, কোয়েশ্চেন করা, ব্যাচ পড়ানো আমি সত্যি পেরে উঠছিলাম না। এখন যাই হোক আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের এই 12 এর 4th সেমিস্টারে যতগুলো পারি ভিডিও করার চেষ্টা করছি, বা তোমাদের যে চ্যাপ্টারগুলোতে বেশি নাম্বার আছে সেগুলোকে একটু ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা করাবো হচ্ছে গিয়ে ক্লাস 12 এর সেমিস্টার 4 চ্যাপ্টারের লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা। এই চ্যাপ্টার থেকে তোমার দুটো প্রশ্ন আসবে, একটা 2 নম্বর এবং একটা 3 নম্বর। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাদের 5 নম্বর আসবে। চ্যাপ্টারটা খুবই সোজা, যেটা তোমাদের ক্লাস 11 এর রৈখিক অসমীকরণ এই চ্যাপ্টারের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে? আমি সত্যি খুবই দুঃখিত এবং লজ্জিত বলতে পারো। কারণ আমি তোমাদের যে চাহিদা সেটাই পূরণ করতে পারিনি। তার বলতে পারো যে আমি নিজের ইচ্ছাতে না সেটা। কারণ ১ মিনিট। আমি নিরুপায় ছিলাম। মানে বাচ্চাদের ক্লাস 12 এর পরীক্ষা নেওয়া, শুধু তো ক্লাস 12 না, 9, 10, 11 সবারই আছে। তাদের পরীক্ষা নেওয়া, পড়ানো, আমি তার বাইরে আমি সত্যি বলছে টাইম বার করতে পারছিলাম না। ঠিক আছে? পার ডে তোমার ৭টা ৮টা করে পড়াতে হচ্ছে। বাড়িতে আসছি, ব্যাচ বন্ধ করে রাত্রি ১১টা 11:30 বেজে যাচ্ছে। তারপরে এসে ক্লান্ত হয়ে যাচ্ছি। শরীর আর দিচ্ছিল না। চেষ্টা করছি যতটা পারছি করে দেওয়ার। আমি সত্যি লজ্জিত। তোমরা আমাকে ক্ষমা করো। আমি আর কি বলব? ঠিক আছে? দেখো, আজকে আমরা এলপিপি বা রৈখিক প্রোগ্রামবিধি শুরু করব। এই রৈখিক প্রোগ্রামবিধি করতে গেলে তোমাদের ক্লাস 11 এর রৈখিক অসমীকরণ সেই চ্যাপ্টারটার সাথে তোমাকে একটু জানতে হবে। সেটা তোমরা সবাই জানো, আমি সেটা যাচ্ছি না, বা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি কোনো সমস্যা হয় তুমি দেখে নিতে পারো। আর এই চ্যাপ্টার থেকে তোমাকে যেই শব্দগুলোর সাথে তোমরা নতুনভাবে পরিচিত হবে, সেই শব্দগুলো নিয়ে আমি একটু কথা বলি। ১ নম্বর হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক। ঠিক আছে? ২ নম্বর বাধা গোষ্ঠী। ঠিক আছে? ৩ নম্বর প্রান্তিক বিন্দু। ৪ নম্বর চরম মান, অবম মান। মোটামুটি এই কটা জিনিস থেকেই তোমরা জানতে পারলে এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। ঠিক আছে? আগের বছর অবধি আমাদের এই চ্যাপ্টার থেকে একটাই মাত্র অঙ্ক দিত। মানে ২ টো অঙ্ক দিত, তোমাকে একটা করতে হবে। তাতে মার্কস থাকতো ৫। এইবার সেখানে ২ টো অঙ্ক করতে হবে। একটা ২ নম্বর, একটা ৩ নম্বর। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবার বিষয়াত্মক অপেক্ষক জিনিসটা কি? ধরো তোমাকে, মানে এখানে মূলত ২ রকমের প্রশ্ন থাকে। ঠিক আছে? একটা হচ্ছে সমস্যা তৈরি করো। সমস্যা তৈরি করো বা তৈরি করা। আর ২ নম্বর হচ্ছে সমাধান করা। ঠিক আছে? আগে যেটা থাকতো সেটা একটা অঙ্কের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই থাকতো। এবার যেহেতু এখানে একটা নম্বর থেকে ৩ নম্বর দেবে, আর একটা ২ নম্বর, তো দুটো জিনিস একসাথে কখনো দেবে না। দিলে সেটা খুবই বড় একটা অঙ্ক হবে, সেটা দেবে না। এবার তোমাকে কখনো বলতে পারে সমস্যা তৈরি করো, আর কখনো বলতে পারে তুমি সমাধান করো। ঠিক আছে? এই দুটো টাইপ আসতে পারে। আমরা এমন একটা অঙ্ক করাবো যেটা থেকে আমরা সমস্যা তৈরি করে সমাধান করব। তাহলে ওই একটা অঙ্ক যদি আমি শিখি, তাহলে আমরা দুটো জিনিস শিখব। ঠিক আছে? আমরা এটা নিয়ে আশা করছি দুটো লেকচার করব। একটা দিয়ে হচ্ছে একটু মানে ২ নম্বর অঙ্ক জাতীয় গুলো করব। আরেকটা লেকচারে আমরা ৩ নম্বর জাতীয় অঙ্কগুলো করব।
বা এই চ্যাপ্টার মানে এই ফার্স্ট লেকচারেও এমন কিছু অঙ্ক আছে যেগুলো 3 নম্বরে আসতে পারে। ঠিক আছে? আমি বাছাই করে বেশি অঙ্ক আসেনি। এই যে কটা আনবো আশা করি সে কটা ভিডিও দেখলে, অঙ্কগুলো দেখলে তোমার হয়ে যাবে। ১ম বলছি আমরা সমস্যা তৈরি করা কি করে করতে হয় বা সমাধান কি করে করতে হয়। তার আগে বলি এই বিষয়াত্মক অপেক্ষক জিনিসটা কি? তোমাকে যদি এর মানে সংজ্ঞা আমি বইয়ের ভাষায় বোঝাই, তোমার বুঝতে অসুবিধা হবে। কিন্তু আমরা যদি এটাকে একটা অঙ্ক আগে বুঝে নিয়ে সেগুলোকে ধাপে, ধাপে জিনিসগুলো বলাই, মানে বলি তোমাদেরকে, তোমাদের দেখবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো, আমি ফার্স্ট দেখো, আমি তোমাদের টেক্সট বইয়ের ৮ নম্বর অঙ্ক অর্থাৎ মান ২ এর ৮ নম্বরটা অঙ্কটা বলছি। বলেছে এতকে চরম করো। চরম করা মানে কি তোমরা জানো ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। আর বাঁধা গোষ্ঠী একটু বলেছিলাম বাঁধা গোষ্ঠীর সাথে তোমরা পরিচয় হবে। আর এই জেড, জেডকে বলা হয় বিষয়াত্মক অপেক্ষক। তাহলে জেড যেটা হয় সেটাকে বলে বিষয়াত্মক অপেক্ষক। আর বাঁধা গোষ্ঠী হচ্ছে যেগুলো তোমার অসমীকরণে যেগুলো থাকতো, রৈখিক অসমীকরণে গ্রেটার দ্যান লেস দ্যান যেগুলো থাকতো সেটা হচ্ছে বাঁধা গোষ্ঠী। তাহলে বাঁধা গোষ্ঠী জিনিসটা কি বুঝলাম? গ্রেটার দ্যান লেস দ্যান যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বাঁধা গোষ্ঠী। জেড দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বিষয়াত্মক অপেক্ষক এবং পাশে অবশ্যই তোমাকে লিখে দেওয়া থাকবে চরম করো বা অবম করো। চরম মানে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে আর অবম মানে মিনিমাম ভ্যালু বার করতে হবে। ক্লিয়ার? এইবার আর কি আজ সবই তো বলে দিয়েছি। চরম প্রান্তিক বিন্দু, প্রান্তিক বিন্দুটা অঙ্ক করতে করতে আমি বলছি। ফার্স্ট দেখো, ফার্স্ট যে বলেছে নিচের রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটির প্রান্তিক বিন্দু নির্ণয় করো, মানে এই অঙ্কটা করতে গেলে তোমাকে প্রান্তিক বিন্দুটা জানা হয়ে যাবে। প্রথমে বলা আছে জেড সমান সমান এত, এতকে চরম করো। আচ্ছা, এবার এই যে বাধা গোষ্ঠীগুলো লিখছি আমি। কি কি আছে বাধা গোষ্ঠী দেখো, প্রথমে যেটা আছে না, এক্স 0 থেকে বড় এবং 4 থেকে ছোট। আমি এইগুলোকে ভেঙে লিখছি এটাকে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 এটাকে। আর এটা কি হবে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। মানে আমি এই জিনিসটাকে ভেঙে এই দুটো জিনিস লিখলাম, এক্স এর মানটা 4 থেকে ছোট বা সমান এবং 0 সমান বা বড়। ঠিক এটাকে ভাঙবো আমরা, ওয়াই এর মানটা 3 এর সমান বা ছোট এবং 0 থেকে বড় বা সমান। আর এটা কি আছে এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে আমরা যে এইরকম আলাদা আলাদা করে ভাঙলাম এইটা হচ্ছে আমাদের বাধা গোষ্ঠী। ক্লিয়ার? এইবার আমরা এটাকে প্রান্তিক বিন্দু বার করব। প্রথম কথা হচ্ছে গিয়ে এখানে তোমাকে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকতে হবে। সেটা সবাই স্কেল দিয়ে পেন্সিল দিয়ে আঁকবে। আমি তোমাদের এমনি পেন দিয়ে এমনি মানে বোঝাচ্ছি। বোঝানোর পরে কি করে করতে হবে অঙ্কটা দেখো। প্রথমে যেটা আছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 এটাকে আমরা 1 নম্বর নাম দেবো। এটাকে আমরা 2 নম্বর নাম দেবো। এটাকে আমরা 3 নম্বর নাম দেবো। ঠিক আছে? তাহলে ১ নং অসমীকরণ কে সমীকরণ আকার দিয়ে সমীকরণ আকার প্রকাশ। কি করলাম? ১ নং যে অসমীকরণটা আছে ওটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করলাম। প্রকাশ করলে কি পাবো আমরা? সমীকরণ আকারে গ্রেটার দ্যান লেস দ্যান কিছু থাকবে না। থাকবে ইকুয়াল টু। তাহলে এখানে আছে এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু 4। নাম দিলাম আমি ৪ নম্বর। ক্লিয়ার? তারপরটা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3 অর্থাৎ ২ নম্বরটা। ২ নং অসমীকরণ সমীকরণ আকারে প্রকাশ। কত হবে ২ নম্বরটা? ওয়াই ইকুয়াল টু 3। ঠিক আছে? ৫ নম্বর হলো। আর কি আছে? এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ৬। তারপরে ৩ নম্বর। ঠিক আছে? সমীকরণ আকারে প্রকাশ। কি হবে তাহলে ৩ নম্বরটা? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ৬। নাম দিলাম ৬ নম্বর। এইবার
এই যে 4 নম্বরটা, এই 4 নম্বর সরলরেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে? 4, 0, তাই তো? এটা এখানে লিখলেই ভালো হতো, তাও এখানে লিখছি। মানে 4 নং সরলরেখা এক্স অক্ষকে 4, 0 বিন্দুতে ছেদ করেছে। এবং ইহা y অক্ষের সমান্তরাল। কারণ x = ধ্রুবক মানে কি? y অক্ষের সমান্তরাল। ইহা y অক্ষের সমান্তরাল। 5 নং যেটা আছে, 5 নং সরলরেখাটা, দেখো 5 নং সরলরেখাটা কি? y = 3, মানে y = ধ্রুবক। সরলরেখাটা এটাকে নাম দাও, একটা a নাম দিয়ে রাখো একটা, হ্যাঁ? 5 নং সরলরেখাটা y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, যা x অক্ষের সমান্তরাল। হলো? এইবার কিন্তু এটা তো সমান্তরাল সরলরেখা নয়। তাহলে এইটা কি করতে হবে? 6 নম্বরটাকে আমরা যদি আমরা সরলরেখার ছেদিতাংশ আকারে লিখি, তাহলে এটা কি হবে? x/6 y/6 = 1, তাই তো? এই 6 নম্বর সরলরেখার কি হবে? x/6 y/6 = 1। এটা কি করছে? 6 নং সরলরেখাটা x অক্ষকে ABC C 6,0 ও y অক্ষকে D 0,6 বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? কিন্তু আগেরগুলো কি? x অক্ষের সমান্তরাল ছিল বা y অক্ষের সমান্তরাল ছিল। তখন সে যেকোনো একটা অক্ষকে ছেদ করত। কিন্তু এটা কি? x অক্ষ এবং y অক্ষ দুটোকে ছেদ করেছে। আমরা সরলরেখার ছেদিতাংশ আকারে পড়েছি ক্লাস 11 এ। এবার আমরা এগুলো আঁকবো। কি করে আঁকবো? প্রথমে কি আছে? আ দেখো আমি এখানে পয়েন্ট করছি এটাকে। x, x ড্যাশ, y, y ড্যাশ। আমার ম্যাক্সিমাম কত দরকার? 6। তাহলে আমরা এই যে প্লটিংটা তোমাকে একটু ধীরে সুস্থে করতে হবে এবং ডিসটেন্সটা মেইনটেইন করে করতে হবে, সেম ডিসটেন্সটা। এটা 1, 2, 3, 4, 5, 6, 7। একটা বেশি নিলাম, হ্যাঁ? 1, 2, 3, 4, 5, 6, 7। এইবার এটা যে মূল বিন্দু আমার 0, 0, আমরা ও দিয়ে প্রকাশ করি, দিলাম ও দিয়ে প্রকাশ। এইবার যেই বিন্দুগুলো আছে সেই মানে রেখাগুলো আছে সেই রেখাগুলো আমরা অঙ্কন করব। প্রথমে কি বলা আছে? x এর মান 4। x এর মান 4 মানে কোনটা? 1, 2, 3, 4 মানে এইটা। তাহলে এই বিন্দু দিয়ে যাবে যেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। গেল? তোমরা স্কেল দিয়ে আঁকবে। সেকেন্ডটা কি আছে? y = 3, তার মানে x অক্ষের সমান্তরাল হবে। তাহলে 1, 2, 3 মানে এইটা। হলো? আরেকটা কি হবে? x এর মান 6, y এর মান 6। 6 কোথায় আছে? 1, 2, 3, 4, 5, 6 মানে এখানে। 1, 2, 3, 4, 5, 6 মানে এখানে। এই দুটো যুক্ত করতে হবে। করলাম? কি বোঝা গেল? এইবার খেয়াল করো, আরে এখন পর্যন্ত কিন্তু আমার চিত্রটা পুরোপুরি কমপ্লিট হয়নি। কি করে কমপ্লিট করবো আমরা? এর পরের স্টেপ হচ্ছে, কোথায় গেল? এই যে 1 নং যে অসমীকরণটা আছে, ঠিক আছে? 1 নং অসমীকরণে এটা দেখলে বোঝা যাচ্ছে x এর মান 4 এর থেকে কম। 4 এর থেকে কম মানে কি? x এর মান তো এইটা। 4 এর থেকে কম মানে 4 এর বাঁদিক যাবে। আর 4 এর থেকে বেশি বলে 4 এর ডান দিক যাবে। তাহলে x এ কি বলা আছে এখানে? 4 এর থেকে কম।
তাহলে এক নং অসমীকরণে দ্বারা রেখাঙ্কিত অঞ্চল কোন দিকে আছে? মূলবিন্দুর দিকে। এটা যে মূলবিন্দু, তো মূলবিন্দুর দিকে হচ্ছে দাগটা হবে। অঞ্চল মূলবিন্দুর দিকে, মূলবিন্দুর দিকে। এটা আমরা ১ নম্বরটা করলাম। সরি, দাগটা কোন দিক যাবে? দাঁড়া একটু কালার কেটে নিই। তাহলে এই যে ১ নম্বরটা এর দাগটা মূলবিন্দুর দিকে হবে, মানে এই দিক দাগ যাবে। হলো? এবার যদি আমরা ২ নম্বরটাকে নিই। ১ নম্বরটা কমপ্লিট, ২ নম্বরটা। ২ নম্বরটা কি বলেছে? y এর মান ৩ এর থেকে কম। তাহলে y এর মান তো এইটা, ৩ এর থেকে কম মানে নিচের দিকে আসবে। অর্থাৎ মূলবিন্দুর দিকে যাবে। সেম লেখা হবে। সেম লেখা কি হবে? ২ নং অসমীকরণ এর দ্বারা রেখাঙ্কিত অঞ্চল মূলবিন্দুর দিকে। তাহলে ২ নম্বরটা কোনটা? ২ নম্বরটা হচ্ছে এইটা। এটার রেখাটা কোন দিকে হবে? মূলবিন্দুর দিকে হবে। ঠিক আছে? গেল। এইবার আসবে ৩ নম্বরে। ৩ নম্বরে কি আছে? x + y ≤ ৬। এবার তো সিঙ্গেল, সিঙ্গেল নেই। দুটো মিশে আছে। তাহলে কি হবে? তখন আমরা কি করব? এই জায়গাতে যদি থাকে মিশে x, y মিশে থাকে, সেখানে আমরা x এর মান 0 এবং y এর মান 0 বসাবো। কি করব? x = 0 ও y = 0 বসালে তা এবার দেখো এখানে 0, 0 বসাই, তাহলে বাঁদিকে হচ্ছে 0 + 0 মানে 0, আর এর ডান দিকে 6। ওরা বলছে 0 <= 6। কথাটা ঠিক না ভুল? 0 <= 6 মানে 0 6 এর থেকে কম বা সমান। তো 0 একসাথে দুটো হতে পারে না। 0 হচ্ছে 6 এর থেকে কম। জিনিসটা ঠিক। তাহলে x = 0, y = 0 বসালে তা অসমীকরণকে সিদ্ধ করে। অতএব রেখাঙ্কিত অঞ্চল রেখাঙ্কিত অঞ্চল মূলবিন্দুর দিকে। তার মানে কি বুঝলাম? যদি সিদ্ধ করে তাহলে রেখাঙ্কিত অঞ্চলগুলো সবসময় কি হবে? মূলবিন্দুর দিকে হবে। তো ৩ নম্বরটা ঠিক আছে? এবার তুমি একটু খেয়াল করে দেখো, আরেকটা জিনিস বাকি আছে। সেটা কি বাকি আছে? সেটা হচ্ছে এই যে x > 0, y > 0। x > 0 কথা অর্থ হচ্ছে তোমার y অক্ষের ডান দিক। x > 0 মানে y অক্ষের ডান দিক। তার মানে এইদিকে দাগ দিচ্ছি আমি। আর y > 0 কথা অর্থ হচ্ছে x অক্ষের উপরের দিক। ক্লিয়ার? এবার তোমাকে দেখতে হবে যে কোন জায়গাটার মধ্যে সবগুলো অসমীকরণকে রাখা যাচ্ছে। ঠিক আছে? মানে সব জায়গাটা কমন জায়গা কোনটা? সেই কমন জায়গাটা হচ্ছে ওদের অ্যান্সার, এবং সেই কমন জায়গার চারিপাশে যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুটা হচ্ছে কি প্রান্তিক বিন্দু। তুমি একটু খেয়াল করো, দেখো এই যে একটা শেপ এসছে, এই শেপটা এই শেপটার মধ্যে সবাই সিদ্ধ করছে। এইটার ওপর দিকে, এইটার এইদিকে, এই সবুজ রেখাটার এইদিকে, এই হলুদ রেখাটার এইদিকে, আর এই হলুদ রেখাটার নিচের দিকে। মানে এই জায়গাটা কিন্তু সবার দিকে সিদ্ধ করে। দেখো এই দিক থেকে এইদিকে অ্যারো আছে, এই যে এটার এইদিকে অ্যারো আছে, এই যে এটার এইদিকে অ্যারো আছে, এই যে, আর এটার এইদিকে অ্যারো আছে, আর এইটার এইদিকে অ্যারো আছে। কারণ এই জায়গাটা সমস্ত অ্যারো দিয়ে সিদ্ধ, তাই তো? তাহলে এই জায়গাটা হচ্ছে ওদের সবার মধ্যে কমন জায়গা। তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাধান অঞ্চলটা। এইবার এর যে প্রান্তিক বিন্দু মানে কোণায়, কোণায় যে বিন্দুগুলো আছে, কর্নার গুলো, এই কর্নার গুলোকে বলা হয় প্রান্তিকী বা প্রান্তিক বিন্দু। অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা আসবে চরম মান বা অবম মান, সেটা এই যে ৫ টা বিন্দু ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টা,
সেই 5টা বিন্দুর মধ্যে একটা আনসার হবে। ঠিক আছে? এবার খেয়াল করবে এই বিন্দুটা কিন্তু কখনোই চরম বিন্দু হবে না বা অবম বিন্দু হবে না, কারণ এটা এই রেখার এই অঞ্চলটার মধ্যেই নেই। এই যে এই রেখাটা হবে না, এই রেখাটা হবে না, তাহলে এই দুটো রেখা, এই রেখাটা হবে না, মানে এই সরি রেখা বলছি, এই বিন্দুটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, এই তিনটে কিন্তু হবে না। হবে কোনটা? যেই জায়গাটা আমাদের সমাধান অঞ্চল, তার চারিপাশে যে বিন্দুগুলো আছে বা কর্নার পয়েন্টগুলো আছে, সেগুলো হচ্ছে প্রান্তিকী বলে। তাহলে এবার আমি নাম দিই। প্রথম আমাদের নামটা কি ছিল? 4 নম্বর কি ছিল? এই নাম দিলাম এখানে এ হচ্ছে 4-0। তা 4-0 বিন্দু কোনটা? এইটা ছিল 4-0 বিন্দু। এটা হচ্ছে আমার এ বিন্দু। ব্র্যাকেট লিখলাম 4,0। বি বিন্দুটা কত ছিল? এটা 4 লেখা হয়ে গেছে। বি বিন্দু হচ্ছে 0,3। এটা হচ্ছে তোমার বি বিন্দু আমাদের 0,3। এবার সি বিন্দুটা কত আছে? সি বিন্দু হচ্ছে তোমার কোথায় গেল? সি হচ্ছে 6,0। তাহলে এই বিন্দুটা হচ্ছে সি, এইটা 6,0। আর এইটারই মাথার যে বিন্দুটা আছে এটা হচ্ছে ডি, 0,6। এবার আমি বলি, তাহলে আমার এই বিন্দুটা কিন্তু এখন নির্ণয় করা নেই। এইটা দেখো তুমি জানো, এই বিন্দুটা তুমি জানো বি বিন্দু, এই বিন্দুটা জানো ও, এই বিন্দুটা তুমি জানো এ। তুমি এখনো কিন্তু এই বিন্দু দুটো জানো না, এটা জানো না আর এটা জানো না। তোমাকে এই দুটো বার করতে হবে। তাহলে আমি নাম দিলাম এ বি সি ডি হয়ে গেল, এটাকে নাম দিলাম ই, এটাকে নাম দিলাম এফ, এটাকে নাম দিলাম জি। জি কিন্তু আমাদের প্রান্তিক বিন্দু হবে না। হবে না, যেটা যে এই জায়গার যেটা আছে। তাহলে হবে কোনটা? এটা হচ্ছে ই বিন্দু হবে প্রান্তিক বিন্দু, আর এটা হচ্ছে তোমার এফ বিন্দু হবে প্রান্তিক বিন্দু। তাহলে আমাকে ই বিন্দু বার করতে হবে, এফ বিন্দু বার করতে হবে। ইটা কি করে পাবো? দেখো এই বিন্দুটা এই দুটো রেখার উপর আছে, এই রেখাটা এবং এই রেখাটা। তাহলে এই দুটো রেখাকে ছেদ করলে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে ই বিন্দু। তাহলে এই বিন্দুটা কোনটা হবে? ই বিন্দুটা। একটা হচ্ছে এই রেখাটা, যেটা ছিল আমার 1 নম্বর রেখা, আর হচ্ছে এই রেখাটা, যেটা ছিল আমার 1 নম্বর, সরি 1 নম্বরটা 4 নম্বর লিখেছিলাম আমরা। তাহলে 4 নম্বর রেখা। আর যেটা 3 নম্বর ছিল সেটাকে আমরা লিখলাম 6 নম্বর। 1 নং ও 4 নং ও 6 নং সমাধান করে, কি বললাম? 4 নং আর 6 নং সমাধান করে ইটাকে বার করতে হবে। আর এই যে এফ বিন্দুটা, সেটা হচ্ছে তোমার এইটা এবং এইটা, মানে 6 নম্বরটা এবং 5 নম্বরটা। 5 নং ও 6 নং সমাধান এফ, বোঝা গেল? এবার আমরা 4 নম্বরটা, 4 নম্বর কোনটা বলছি? 4 নম্বর হচ্ছে এইটা, এইটা এবং মানে 4 নম্বরটা আর 6 নম্বরটা, এই দুটো সমাধান করবো। তাহলে সমাধান করলে এক্স এর মান যদি 4 আমি বসিয়ে দিই, তাহলে ওয়াই এর মান পাচ্ছি কত? 2। তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,2। এক্স এর মান 4 হলে ওয়াই এর মানটা 2। আর 5 এবং 6, 5 এবং 6 সমাধান করলে ওয়াই এর মান 3 যদি বসিয়ে দিই, তাহলে এক্স এর মানটা কত হবে? 3। 3 পেলাম বিন্দুটা। তাহলে আমরা এই যে ই বিন্দুটা পেয়েছি কত আমরা? 4,2। ই বিন্দুটা পেয়েছি আমরা 4,2। আর এফ বিন্দুটা কত পেয়েছি আমরা? 3,3। তাহলে দেখো আমরা 4টে বিন্দুই বা 5টা বিন্দু, 1 2 3 4 5টা বিন্দু পেয়ে গেলাম। এটা হচ্ছে কর্নার পয়েন্ট, তাহলে আমাদের বা প্রান্তিক বিন্দু। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে প্রান্তিক বিন্দু। প্রান্তিক বিন্দু কি কি পেলাম? পেলাম হচ্ছে ও, মানে 0,0। তারপর পেলাম এ, এ মানে কত পেয়েছিলাম আমরা? 4,0। তারপর পেলাম ই, ইতে আমরা কি পেলাম? ইতে পেলাম হচ্ছে 4,2। তারপরে কি আসলো? তারপরে আসলো আমাদের এফ, এফে কি পেলাম? 3,3। তারপরে গেলাম পেলাম কি বি, বি কত ছিল আমাদের? 0,3। সবাই স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো আমার প্রান্তিক বিন্দুগুলো কি কি। এইবার যদি আমরা এই প্রথমে আমি বোঝানো শুরু করতাম কোনটা কি বলে, তুমি কিছুই বুঝতে পারতে না। তাহলে আমরা কি কি পেলাম? বিষয়াত্মক অপেক্ষক জিনিসটা কি? যেটা তোমরা জেড দিয়ে দেবে অঙ্ক আমাদের, সেটাকে আমরা বিষয়াত্মক অপেক্ষক বলি। বাধা গোষ্ঠী, বাধা গোষ্ঠী কোনগুলো বলি আমরা? যেগুলো তোমাদের গ্রেটার দেন লেস দেন দিয়ে থাকবে সেটাকে বাধা গোষ্ঠী বলি আমরা। প্রান্তিক বিন্দু আমরা এইমাত্র কি কি করে করতে হয় দেখলাম। দেখানো হয়নি চরম মান বা অবম মান জিনিসটা কি। ঠিক আছে? আমি এই অঙ্কটার মধ্যে দিয়ে বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই।
দেখো এই অঙ্কটা তোমায় বলেছে, প্রথমেই দেখি কি বলেছিল, চরম করো। চরম করো মানে এর ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে সেটা তোমাকে বার করতে হবে। আমি তাহলে বার করি চরম করোটা, জানো এখানেই করে দিচ্ছি। হুম, ওটা করে নিই। দেখো চরম মান নবম মান জিনিসটা কি, প্রথম আমরা এখানে প্রান্তিক গুলো পেলাম কি কি, আচ্ছা লাগবে না এখানে, তোমার ছক করতে হবে। ছকটাতে কি কি হবে, একটা যে প্রান্তিক বিন্দু থাকবে, প্রান্তিক বিন্দু, আর একটা খোপে থাকবে জেড। জেডের মানটা তোমার কত ছিল আমাদের, 2x প্লাস 5y, তো জেডটা থাকবে আমাদের 2x প্লাস 5y। ক্লিয়ার, জেড পেয়েছি 2x প্লাস 5y। প্রান্তিক বিন্দু কটা পেয়েছে, পাঁচটা, তাই পাঁচটা খোপ করি আমরা, 1 2 3 4 5। প্রথম যে বিন্দুটা ছিল মূল বিন্দু মানে 0 0, ও 0 0, তারপরে কত ছিল 4 0, এ 4 0, তারপরে ছিল সরি ই, ই ছিল কত 4,2, এফ 3 3, বি হচ্ছে 0 এই হচ্ছে প্রান্তিক বিন্দু। এইবার এই যে মানগুলো আছে, যে পাঁচখানা মান আছে, এই পাঁচটার মান আমি এখানে বসাবো, অর্থাৎ প্রথমে এক্স এর মান এক্স এরটা, ওয়াই এর মান ওয়াই জায়গায় বসাবো, বসে কি পাচ্ছি 0, 4 0, 4 2 8, 4 2, তাহলে কত হবে 4 2 8, 5 2 10, 18, 3 3, তাহলে তোমার 3 2 6, 3 5 15 মানে 21, 0 3, 0 3 5 15। দেখো এখানে সবচেয়ে বড় যে মানটা আসবে সেটাকে বলে চরম মান। সবচেয়ে বড় কোন মানটা আসছে আমাদের 21, 21 হচ্ছে আমাদের চরম মান। ঠিক আছে, আর এই চিত্রটা পাওয়া গেল, এই চিত্রটাকে চারিদিক দিয়ে ঘেরা আছে, এই চিত্রটাকে বলা হচ্ছে তোমার বাউন্ডেড থাকবে, এটা বাউন্ডেড থাকবে এটা। আর কিছু কিছু জিনিস থাকে আনবাউন্ডেড, আনবাউন্ডেড কোনগুলো হবে, যেগুলো সীমা থাকবে না, মানে তোমার এই সীমা বলছে ওই বাঁধন থাকবে না, বা বাউন্ডারি পুরোপুরি দেওয়া থাকবে না, সেগুলো আনবাউন্ডেড বলে। এগুলো হচ্ছে বাউন্ডেড বা সীমাবদ্ধ সমাধান অঞ্চল। কি অঞ্চল পেয়েছি আমরা, সীমাবদ্ধ সমাধান অঞ্চল। আর মনে রাখবে সীমাবদ্ধ সমাধান অঞ্চলগুলোরই ম্যাক্সিমাম ভ্যালু বা চরম মান পাওয়া যায়। ঠিক আছে, আর যেগুলো অসীমাবদ্ধ হয়ে যায় সেগুলো ম্যাক্সিমাম ভ্যালু থাকে না, সেগুলো চরম মান থাকে না। তাহলে এখানে আমাদের চরম মান যেহেতু বার করতে বলেছে, তার এটা অবশ্যই সীমাবদ্ধ হতে হবে। মোটামুটি সবাই স্পষ্টভাবে বুঝতে পারলে। তাহলে এই একটা অঙ্ক করলাম, যেটা দিয়ে আমরা কি করলাম, সমস্যা দেওয়া থাকলো, সেটাকে আমরা সমাধান করে দিলাম এবং প্রান্তিক বিন্দু বার করে দিলাম। তাহলে এখানে শুধু চেয়েছিল প্রান্তিক বিন্দু, মানে আমাকে এইটুকু বার করতে হতো, তার সাথে আমি কি করে সমাধান করতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিলাম। আবার রেসপন্স করো। আমি অবশ্যই তোমাদেরকে বারবার বলছি, আমি খুবই দুঃখিত, ক্ষমাপ্রার্থী, কারণ আমি তোমাদের যেই জিনিসটা তোমাদের প্রয়োজন সেটা আমি মেটাতে পারিনি, কারণ আমি সময়ের মধ্যে সব কিছু তোমাদের প্রোভাইড করতে পারিনি। তার কিছু কারণ অবশ্যই আছে, আমি কখনোই সেটা ইচ্ছা করে কখনো করতাম না, কারণ আমার যেহেতু চ্যানেলটা মোটামুটি ভালোই গ্রো করছিল, এবং তাছাড়াও আমি পড়াতে খুব ভালোবাসি, এবং কি বলবো আর, এবার নিজস্ব কিছু সমস্যা, এবং সত্যি বলতে আমি টাইম একদমই পাইনি, একদমই পাইনি। প্রতিদিন মানে ৭টা ৮টা থেকে পড়ানো থাকে, সকাল 6:30 থেকে রাত্রি 10:30 11টা বেজে যায়। তারপরে আর সত্যি শরীর দেয় না। তার মাঝখানে ছেলেদের বাচ্চাদের খাতা দেখা, প্রশ্ন করা, সত্যি টাইম পাইনি। পেলে আমি সত্যিই করতাম। ভাই তোমরা বা বোন যারা আছো আমায় ভুল বুঝো না। আর কি বলবো বলো? ঠিক আছে? দেখো, তবুও আমি চেষ্টা করছি এখনো যে কটা দিন আছে, যতটা সম্ভব আমি আপ্রাণ চেষ্টা দিয়ে চেষ্টা করছি যে তোমাদের যতটা পারি আমি ভিডিওটা গুলো দিই, এবং যেই ভিডিওগুলো দিচ্ছি এটা কিন্তু টোটাল বইটা না, শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেইগুলো টপিকটার উপরে আমি একটু আলোচনা করছি। আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মোটামুটি ফার্স্ট সেমিস্টারে এই
থার্ড সেমিস্টার তোমরা পেয়েছো তার ফলাফল। আমি চেষ্টা করছি আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, ঠিক আছে? অবশ্যই সব যারা যারা মানে আগে থার্ড সেমিস্টারের ভিডিওগুলো দেখতো তারা যেন আবার তাদের কাছে পৌঁছায় ভিডিওগুলো, সেটা আশা করবো তোমাদের কাছে। চলো। আচ্ছা, দেখো, লেখচিত্রর সাহায্যে, এটা 9 নম্বর অঙ্ক, হ্যাঁ, লেখচিত্রের সাহায্যে নিচের অসমীকরণগুলোর কার্যকর অঞ্চল যদি তার অস্তিত্ব থাকে, অস্তিত্ব নাও থাকতে পারে, আমি কি বললাম তাহলে, সেটা তোমাকে বার করতে বলেছে কার্যকর অঞ্চল, এমন জেড টেড কিছু দেওয়া নেই, তোমাকে জাস্ট ছবিটা এঁকে বার করতে হবে। আমি কিন্তু এই অঙ্কটা ঠিক যেইভাবে আমি পুরো ডিটেলসে লিখে লিখে করেছি, আমি কিন্তু এই অঙ্কটাকে আর কি অত লিখবো না, আমি জাস্ট একটা অঙ্ক পুরো ভালো করে লিখে করিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাস্ট যত তাড়াতাড়ি পারি সংক্ষেপে সংক্ষিপ্ত টাইমের মধ্যে বোঝাবো। জেড টেড কিছু দেয়নি, এখানে বলা আছে এক্স লেস দেন ইকুয়াল টু 2, এটাকে 1 নম্বর, ওয়াই লেস দেন ইকুয়াল টু 3, 2 নম্বর, এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা 3 নম্বর। আমি না একটুখানি দেখে আসি ভিডিওটা ঠিক বোঝা যাচ্ছে কি লেখাটা, কালারটা না ঠিকঠাক আছে, অসুবিধা নেই। আর কি আছে, এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এই হচ্ছে জিনিস। আমাকে কি বলেছে, আহ, বসিয়ে দিই তাহলে। এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 2, এটা এক্স অক্ষকে কোথায় ছেদ করছে, 2,0, এটা সমীকরণ আকারটা কি হবে, ওয়াই ইকুয়াল টু 3, এটা 0,3 বিন্দুতে যাবে, এটাকে মানে কত হবে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, মানে এটাকে সেই অংশ সাজানো সেই একই থাকবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে এক্স অক্ষকে 1,0 আর ওয়াই অক্ষকে 0,1 বিন্দুতে ছেদ করবে। এই তো গল্প। এবার আমরা বসাই, এই 2 0, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, প্রথমটা কত বলেছে 2,0, 1 2, মানে এই বিন্দুতে যাবে, যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এই ওয়াই অক্ষের সমান্তরাল, 0,3 1 2 3, এটা হচ্ছে তোমার ওয়াই ড্যাশ ওয়াই এক্স ড্যাশ এক্স মূল বিন্দু, হলো ক্লিয়ার। আর এটা কি আছে, এক্স ইকুয়াল টু 1, মানে 1,0 0,1, তার মানে এই বিন্দু যাবে, ক্লিয়ার। আর এইবার আমি এগুলোকে রেখাগুলো কোন দিকে সেটা দেখতে হবে। দেখো প্রথমে বলেছিল এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, মানে এইটার বাঁ দিকে থাকবে, তাই তো, এটা আমি দেখেছি একটু আগে আমরা। কি বলেছে, ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে ওয়াই নিচের দিকে থাকবে, এদিকে, বলো। তারপরে কি বলেছিল, এখানে 0 0 বসাতে হবে, মনে আছে, এক্স এর মান 0, ওয়াই এর মান 0 বসাতে হবে, 0 0 বসালে কত আসছে, 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তার মানে কি 0 1-এর থেকে ছোট, এটা কি ঠিক, নিশ্চয় নয়, এটা ভুল বলছে। তাহলে কি করছো, অসমীকরণকে সিদ্ধ করছে না, সিদ্ধ করলে মূল বিন্দুর দিকে, সিদ্ধ না করলে মূল বিন্দুর বাইরের দিকে, তার মানে কোনটা হবে, এটা উল্টো দিকে হবে, এদিকে হবে, মানে এটা এদিকে যাবে। আর এটা বলা ছিল এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 মানে কি, ওয়াই অক্ষের ডান দিকে, এই যে ওয়াই অক্ষ তার ডান দিকে, তাই তো, আর ওয়াই গ্রেটার দেন 0 মানে কোন, এক্স অক্ষের উপরের দিকে, মানে এইটার এদিকে। তাহলে এই যে জায়গাটা আছে, এটা কিন্তু এদের মধ্যে কমন জায়গা, মানে দেখতে যেটা এরকম 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 এরকম, বুঝতে পেরেছো, এই জায়গাটা হচ্ছে তোমাদের কমন এরিয়া। ঠিক আছে, এবার নামগুলো দিয়ে দিই, কোথায় কোথায় নাম ছিল আমাদের, কি বলেছিল এখানে, কার্যকাঞ্চ যদি থাকে নির্ণয় করো, এটা কার্যকাঞ্চ অঞ্চল হচ্ছে, এটা নাম দিতে হবে আগে। তাহলে এইটা হচ্ছে তোমার এ বিন্দু ছিল, এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ডি বিন্দু, আর তোমাকে এই বিন্দুটা বার করতে হবে, এই বিন্দুটা বার করতে হবে। এই বিন্দু কি করে বার করবো আমরা, এইটা এটা সমাধান করে, অর্থাৎ তোমাকে সমাধান করতে হবে এক্স ইকুয়াল, এই যে এইটা 1 2 3 4 নম্বরটা
5 নম্বরটা, এটা 6 নম্বর, ঠিক আছে? তা তোমাকে সমাধান করতে 4 আর 5, 4 এবং 5 যদি সমাধান করো তাহলে তুমি এটা পাবা। সেটা কত আসবে? 2,3। ঠিক আছে? এই হচ্ছে প্রান্তিক বিন্দু। কি কি প্রান্তিক বিন্দু পাচ্ছি আমি? দেখো এখানে যে কটা আছে মোটামুটি সবকটাই পেয়ে গেছি এখানে। এইটা, এটা হচ্ছে প্রান্তিক বিন্দু। ঠিক আছে? নিচের রৈখিক প্রোগ্রামের সমস্যাটি সমাধান করো এবং প্রান্তিক বিন্দু নির্ণয় করো। আমি এটা তোমাদের কাছে টাস্ক দিলাম, তোমরা করে আমায় জানিও যে স্যার এই 10 নম্বর অঙ্কটা প্রান্তিক বিন্দু এটা হয়েছে। নাম্বার 1, 11। দেখো এই যে অঙ্কটা, একজন আসবাস বলছি, মানে একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাকে বলেছে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা তৈরি করো। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করছিলাম, এই যেগুলো, সেগুলো সমস্যা দিয়ে দিয়েছিল, তোমাকে সমাধান করতে বলেছে। এইবার এই অঙ্কটা কি দিয়েছে, ওরা কোশ্চেনটা দিয়েছে, মানে সমস্যাটা তৈরি করতে বলেছে তোমাকে। তারপর তোমাকে সমাধান করতে দেয়নি এটা, আমরা সেটা সমাধান করে দেখাবো যে কি করে সমাধান করতে হয়। সেটা তো যদিও তোমাদেরকে আমি এই অঙ্কটা শিখিয়েছি, 8 দাগেরটা সমাধান কি করে করতে হয়, তাও আমরা করছি। কোশ্চেনটা অনেক বড়, তা জায়গাটা বেশ ভালোই খেয়েছে, বুঝতে পেরেছি। অঙ্কটাকে পড়ে নিই। একজন আসবাব প্রস্তুতকারক অর্থাৎ কার্পেন্টার বা ছুতোর চেয়ার ও টেবিল প্রস্তুত করতে পারে। তার কাছে 400 বট ফুট মেহগনি কাঠ মজুদ আছে এবং 450 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক আছে। মানে একটা লোক যে কাঠের কাজ করে, যে চেয়ার এবং টেবিল তৈরি করবে, সেই চেয়ার টেবিল তৈরি করার জন্য কাঠ লাগবে এবং শ্রমিক লাগবে। কাঠ আছে 400 বট ফুট এবং শ্রমিক আছে 450 ঘন্টা কাজ করার মতো। এবার চেয়ার টেবিল তৈরি করতে গেলে কি কি জিনিস লাগবে সেটা তথ্যটা বলে দিয়েছে। চেয়ার তৈরি করতে 5 বট ফুট কাঠ, 1 মিনিট, চেয়ার তৈরি করতে গেলে 5 বট ফুট কাঠ 10 শ্রম ঘন্টা সময় লাগবে। এইটা হচ্ছে চেয়ারের, একটা চেয়ার তৈরি করতে গেলে কি তথ্য লাগে। চেয়ার তৈরি করতে গেলে কাঠ আর শ্রমিক লাগবে, বলেছে কাঠ লাগে 5 বট ফুট এবং শ্রমিক লাগে 10 শ্রম ঘন্টা। একটি টেবিল তৈরি করতে গেলে 20 বট ফুট কাঠ লাগবে। কতটা কাঠ লাগবে? 20 বট ফুট এবং 15 শ্রম ঘন্টা। তার মানে ওরা 20 বট ফুট, আর একটা চেয়ার এবং টেবিল তৈরি করতে গেলে কতটা সময় এবং কতটা কাঠ সেই তথ্যটা দিয়ে দিয়েছে। আর বলেছে প্রতিটি চেয়ার বিক্রি করেছে লাভ করে 45 টাকা এবং প্রতিটা টেবিল বিক্রি করেছে লাভ করে 80 টাকা। মানে একটা চেয়ার এবং টেবিল তৈরি করে তাকে কত টাকা লাভ করে সেটা বলে দিয়েছে। বলেছে লোকটা কত সংখ্যক চেয়ার এবং কত সংখ্যক টেবিল তৈরি করলে তার লাভ সর্বোচ্চ হবে। মানে একটা লোক চেয়ার এবং টেবিল তৈরি করবে, 1 মিনিট, একটা কার্পেন্টার আছে বা কাঠমিস্ত্রি আছে, তার কাছে মেহগনি কাঠ আছে। এখান থেকে ওটা একটা নতুন একক শিখলে, বট ফুট। বট ফুটের সংজ্ঞা হচ্ছে, মানে সম্পর্ক হচ্ছে 1 বট ফুট মানে 1/12 ঘনফুট। ঘনফুটকে 1/12 ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা বট ফুট বলা হয়। তা একটা লোক আছে যার কাছে 400 বট ফুট একটা কাঠের টুকরো আছে এবং 450 ঘন্টা কাজ করার মতো লোক আছে। এবার লোকটা জানে যে একটা চেয়ার এবং টেবিল তৈরি করতে গেলে তাকে কতটা কাঠ এবং কতটা সময় লাগে। কতটা কাঠ লাগে বলে দিয়েছে, একটা চেয়ার তৈরি করতে কাঠ লাগে 5 বট ফুট কাঠ এবং সময় লাগে যে 10 শ্রম ঘন্টা বা 10 ঘন্টা। এবং একটা টেবিল তৈরি, যে লোকটা তৈরি করে, টেবিল তৈরি করতে গেলে তার সময় লাগে হচ্ছে তোমার 15 ঘন্টা, কাঠ লাগে হচ্ছে 20 বট ফুট। হলো, লোকটা হিসাব করে জানলো বা জানে যে তার চেয়ার এবং টেবিল তৈরি করতে গেলে, করার পরে সেটাকে বিক্রি করে লাভ হবে, চেয়ার তৈরি করে লাভ হবে 45 টাকা এবং টেবিলে তার লাভ হবে 80 টাকা। লোকটা হিসাব করতে বসলো যে কটা চেয়ার এবং কটা টেবিল তৈরি করলে তার লাভটা
ম্যাক্সিমাম বা চরম হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে আমরা সমস্যা আকারে প্রকাশ করতে বলেছি, মানে আমরা যেটা 7 দাগ 8 দাগে যে অঙ্কগুলো করলাম সমস্যা আকার, সেই সমস্যা আকারে তোমাকে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি করে সমস্যা করব দেখছি। প্রথমে দেখো, এটাকে আমরা লিখে নিয়ে করতে হবে, ঠিক আছে? ধরি চেয়ার সংখ্যা টি এবং টেবিল সংখ্যা ওয়াইটি। লোকটা চেয়ার তৈরি করবে এক্সটা এবং টেবিল তৈরি করবে ওয়াইটা। তারপরে আচ্ছা, একটা চেয়ার তৈরি করতে গেলে কতটা কাঠ লাগে? 5 বর্গ ফুট। তাহলে এক্সট্রা চেয়ার তৈরি করতে কতটা কাঠ লাগবে? 5x বর্গ ফুট। চেয়ার তৈরি করতে কাঠের পরিমাণ বা চেয়ার তৈরিতে কাঠ লাগবে 5x বর্গ ফুট। টেবিল তৈরিতে কাঠ লাগবে টেবিল তৈরি কতটা কাঠ লাগবে? 20 বর্গ ফুট। তাহলে একটা টেবিল তৈরি করতে 20 বর্গ ফুট, ওয়াইটা টেবিল তৈরি করতে গেলে তার কাঠ লাগবে 20 ওয়াই বর্গ ফুট। দেখো তাহলে দুটো মানে চেয়ার এবং টেবিল তৈরি করতে তার কতটা কাঠ লাগবে? 5x প্লাস 20y। তাহলে মোট কাঠ লাগবে চেয়ার ও টেবিল তৈরি করতে কাঠ লাগবে 5x প্লাস 20y বোর্ড। হলো? এটা করলাম আমরা কাঠের হিসাব। এবার করলাম আমরা শ্রমিকের হিসাব। কটা চেয়ার তৈরি করছে? এক্সট্রা। একটা চেয়ার তৈরি করতে গেলে তার কাঠ লাগবে কতটা? শ্রমিক লাগবে কতটা? 10 শ্রম ঘন্টা বা 10 ঘন্টা। তাহলে এক্সট্রা চেয়ার তৈরি করতে কত সময় লাগবে? এক্সটি চেয়ার তৈরি করতে কাঠ, সরি কাঠ না, সরি শ্রমিক বা সময় কত সময় লাগবে? 10x ঘন্টা। এই যে 10 শ্রম ঘন্টা। আর টেবিল তৈরি করতে লাগে 15 শ্রম ঘন্টা। তাহলে ওয়াইটি টেবিল তৈরি করতে সময় কত হলো? 15, তাই না? 15 ওয়াই ঘন্টা। তাহলে মোট সময় 10x প্লাস 15 ওয়াই ঘন্টা। তাহলে মোট সময় কত লাগবে এবং চেয়ার টেবিল তৈরি করতে কত সময় লাগে সব বলে দিয়েছে এখানে। দেখো লাভ, লাভের হিসাবটা করি। একটা চেয়ার তৈরি করে কতটা লাভ হয়? 45 টাকা। আর একটা টেবিল বিক্রি করে তার লাভ হয় 80 টাকা। তাহলে একটি চেয়ার তৈরি করে লাভ হবে 45x টাকা। আর ওয়াইটি টেবিল তৈরি করে লাভ 80 ওয়াই টাকা। তাহলে মোট লাভ 45x টাকা প্লাস 80 ওয়াই টাকা। এই যে মোট লাভ হলো, তাকে কত টাকা লাভ হলো সেটা বলে দিয়েছে। এইবার আমাকে সমস্যা তৈরি করতে হবে, ভালো করে বুঝবে। সমস্যা কি অবস্থা, জীবনে সমস্যা তৈরি করতে হবে। সমস্যা তৈরি করছি। আমি কি বলেছিলাম? আমাদের 3টে পার্ট, ওই 2টো পার্ট। একটা হচ্ছে তোমার বিষয়াত্মক অপেক্ষক, আরেকটা হচ্ছে তোমার
কি বলে বাধা গোষ্ঠী, বিষয়াত্মক অপেক্ষক। আর একটা হচ্ছে বাধা গোষ্ঠী। বিষয়াত্মক অপেক্ষকটা কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে বলেছিলাম। তা বিষয়াত্মক অপেক্ষক জেড। দেখবা অঙ্কের শেষে তোমাকে কি চেয়েছে? অঙ্কের শেষে তোমাকে চেয়েছে, কোথায় গেল, তার লাভ সর্বোচ্চ হবে। কি চেয়েছে? তার লাভটা কত হবে? সর্বোচ্চ হবে। তা হিসাব করো। তাহলে অঙ্কের শেষে যেটা চাইবে সেইটাই হচ্ছে তোমাদের বিষয়াত্মক অপেক্ষক। তাহলে এখানে বিষয়াত্মক অপেক্ষক কোনটা? জেড। বা তাহলে সবচেয়ে লাভ যেটা, লাভ কোনটা হচ্ছে আমার? 45x আর 80y। একদম লাস্টে যেটা চাইবে সেটা হচ্ছে আমাদের বিষয়াত্মক অপেক্ষক। কি এসছি আমরা? 45x প্লাস 80y মানে লাভ। আমরা কি বলে সর্বোচ্চ লাভ, সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম, মানে চরম করতে হবে এটাকে, তাই তো? বাধা গোষ্ঠী। তোমার কাছে কাঠ ছিল হচ্ছে 400 ফুট, আর তোমার চেয়ার টেবিল তৈরি করতে গেলে কাঠ লাগছে এত ফুট। তাহলে তোমার কাছে যে চেয়ার টেবিল তৈরি করার জন্য কাঠ আছে, সেই কাঠটা দিয়েই তোমার এই জিনিসটা তৈরি করতে হবে। তাহলে এই জিনিসটার মান কখনোই 400 ফুটের থেকে বড় হতে পারে না। কারণ ওই 400 ফুট কাঠ দিয়ে আমি চেয়ার আর টেবিল তৈরি করব। তাহলে কি হবে এটাকে? 5x, না সরি, 5x প্লাস 20y লেস দেন ইকুয়াল টু 400। ঠিক আছে? তাহলে এক্স আর ওয়াই মানটা, এই সম্পর্কটা পেলাম এইটা। আরেকটা কি আছে? চেয়ার টেবিল তৈরি করার সময় কত লেগে, সময়টা 45x আর 80y। এই সময়টা তোমাকে যেই সময়টা দিয়েছে তার মধ্যে তৈরি করতে হবে। তাহলে 45x প্লাস 80y, এটা কি হবে? লেস দেন ইকুয়াল টু 450। তোমাকে যতটুকু শ্রমিকের সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে তোমাকে তৈরি করতে হবে এটা। আর অবশ্যই যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার এক্স গ্রেটার দেন 0 এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। কেন? কারণ চেয়ার সংখ্যা এবং টেবিল সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। তাই এক্স এবং ওয়াই দুটোই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। ইকুয়াল টু কেন? আমি চেয়ার আর টেবিলের মধ্যে কোনটা তৈরি করলাম না, তার সংখ্যা 0 হতে পারে। এই যে জিনিসটা করলাম, এইটাই হচ্ছে আমাদের সমস্যা তৈরি করা। এইটা কি অবস্থা, জীবনে তোমার সমস্যা তৈরি করতে হবে, তার জন্য তোমাকে নাম্বার দেবে। বাহ! এটা হচ্ছে আমাদের সমস্যা তৈরি করলাম। এবার তুমি যদি বলো স্যার এটাকে আমরা, আপনি সমাধান করে দেখান, অর্থাৎ চেয়ার এবং টেবিলের সংখ্যাটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করে করবো? এটা পরের পেজটা নিয়ে নিই, বুঝলে? এটার মধ্যে ছোট হয়ে যাচ্ছে একদম লেখাটা, কি কি আছে লিখে দেখে নিই। একটা হচ্ছে জেড সমান সমান 45x প্লাস 80y। জেড সমান সমান 45x 80y। কি করতে হবে? ম্যাক্সিমাম বা চরম। আচ্ছা, বাধা গোষ্ঠী। বাধা গোষ্ঠীতে কি ছিল? বাধা গোষ্ঠী ছিল তোমার 5x প্লাস 20y। 5x প্লাস 20y লেস দেন ইকুয়াল টু 400। আরেকটা কি ছিল? 45x প্লাস 80y। 45x প্লাস 80y লেস দেন ইকুয়াল টু 450। এই হচ্ছে আমার অঙ্ক ছিল। ও আরেকটা ছিল কি? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার তথ্য ছিল। আর তো ছিল না। এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে কি 1 নম্বর, এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর। তাহলে 1 নম্বরটাকে আমরা যদি সমীকরণ আকারে প্রকাশ করি, আমি কিন্তু লিখবো না, কারণ লেখাগুলো আমরা ফার্স্ট যে অঙ্কটা ছিল সেটা আমি ভালো করে লিখে দিয়েছি। তাহলে 1 নম্বর থেকে কি হবে? সমীকরণ 5x 20y 400, এটাকে নাম দিলাম 3 নম্বর।
এবার এটাকে আমরা সরলরেখার ছেদিতাংশ আকারে লিখব, ছেদিতাংশ আকার। 400 দিয়ে ভাগ করে দাও, 5 8 40, 20 20 40। ইহা এক্স অক্ষরে কোথায় ছেদ করবে? এ 80 0, বি 0 20, এই বিন্দু ছেদ করেছে। সেম ভাবে আমরা 2 নম্বরটায় করব। 2 নম্বরটা কি হবে? 2 এর থেকে সমীকরণ এই এটা। কত হবে? 45x, এই কি লিখেছি এটা? 45x লিখেছিলাম। ওহোহো! বাজে ভুল করেছি, খুব বাজে ভুল করেছি এটা। 10x + 15y হবে। সরি। 10x + 15y হবে। বাজে ভুল করেছি তো। 10x + 15, এইটা না? আমি ভুল করে এটা বাতিল দিয়েছিলাম। 10x + 15y, এটা তো মোট সময়। 10x + 15y। সরি, খুব বাজে ভুল করেছি। 450, ঠিক আছে। কি আর করা যাবে, ভুল করেছি, যাও। 10x + 15y, এটা হবে তোমার 10x + 15, ঠিক আছে? এটা কি হবে? তাহলে 450 হলো। এইবার এটাকে আমরা 450 দিয়ে ভাগ করে দিই, মানে ছেদিতাংশ আকারটা লিখি। কি হবে? 450 ভাগ করলে কত? x/45, y/30, 1 হয়ে গেল। তাই এটা 3 নম্বর ছিল, এটা ছিল 4 নম্বর। এটা x অক্ষরে কোথায় ছেদ করছে? x অক্ষকে ছেদ করছে তোমার 45,0, আর y অক্ষরে কোথায় ছেদ করছে? 0 30। ক্লিয়ার? এইবার আমরা এটাকে সংখ্যা রেখায় বসাবো। যা লিখতে লিখে নিই আমরা। x ড্যাশ y ড্যাশ y। দেখো এখানে যে বিন্দুগুলো পেয়েছি, 80 0, 0 20, 45 0, 0 30। তো এক এক করে যদি ধরতে হয় তো সারাদিন চলে যাবে। তার জায়গায় আমরা 10 10 করে ধরবো। 10 20 30 40 50 60 70 80 90 100। 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার আমরা যে বিন্দুটা বসাবো সেটা প্রথম কত আছে? প্রথমে যেটা আছে 45 0, সরি, উফ, 80 0, মানে এই বিন্দুটা। 1 2 3 4 5 6 7 8, মানে এই বিন্দুটা হচ্ছে আমার 80 0। 0 20, মানে বি বিন্দুটা এটা। 0 20, মানে এই বিন্দুটা। এবার এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করতে হবে। হলো? এবার আমরা, সে মনে আছে রেখাঙ্কিত অঞ্চল কোন দিক যাবে সেটা দেখতে হবে। ছবিটা এঁকে নিই। এরপরে কি আছে? 45 আর হচ্ছে 30। 45 মানে কি? 4 আর 5 এর মাঝখানে। 1 2 3 4, মানে এই জায়গাটা আছে। আর 30 মানে এই জায়গাটা আছে। হলো? এবার কি করছি আমরা? 1 নং অসমীকরণে x এর মান 0, y এর মান 0।
যদি বসাই তাহলে 0 বসালে 0 হলো, 0 400 থেকে কম। এটা ঠিক? বসালে সিদ্ধ হয়। তাই তো? সিদ্ধ হচ্ছে বা হবে। তো সিদ্ধ হলে কি হয়? রেখাঙ্কিত অঞ্চলগুলো মূল বিন্দুর দিকে হবে। তাহলে মূল বিন্দু তো এইটা, এর দিকে হবে। কোনটা? প্রথমটা এইটা। এটা এইদিকে দাগ হবে। সেম ভাবে 2 এরটাও 0, 0 বসাই। 0, 0 450 থেকে ছোট। সেটাও সিদ্ধ হচ্ছে। 0, 0 বসালে সিদ্ধ হবে। তাহলে আবার সেই রেখাঙ্কিত অঞ্চল কি মূল বিন্দুর দিকে হবে? তাহলে এটার দাগটা এদিকে হবে। ক্লিয়ার? আর এই একটা ওদের সমাধান বিন্দু, মানে এই বিন্দুটা দিয়ে ওরা ছেদ করেছে। আর কি ছিল আমাদের? এক্স এর মান গ্রেটার দ্যান 0, ওয়াই এর মান গ্রেটার দ্যান 0। এক্স এর মান গ্রেটার দ্যান 0 মানে ওয়াই অক্ষের ডান দিকে, মানে এটার ডান দিকে যাবে। আর ওয়াই গ্রেটার দ্যান 0 মানে কোনটা হবে? কালারটা পাল্টাতে ভালো হতো। এইটা। ঠিক আছে? আরেকটা ধরো তুমি উম পিঙ্কি, পিঙ্কি তো ছিলই। লাল। এটা হচ্ছে এইদিকে দাগ যাবে। খেয়াল করে দেখো 4 টে দিয়ে সীমাবদ্ধ অঞ্চল কোন জায়গাটা? এই জায়গাটা। এই যে এই, এই, এরকম জায়গাটা। তাই না? এই জায়গাটা। তাহলে এইবার কোনটা কি নাম ছিল? এই যে বিন্দুটা ছিল এটা ছিল আমাদের না এটা ছিল A, এটা B, এটা ছিল C। C এর স্থানাঙ্ক কত ছিল? 45 0। আর এটা ছিল D, যার স্থানাঙ্ক ছিল তোমার 0 30। আর এটা হচ্ছে তোমার E, এই বিন্দু তোমাকে বার করতে হবে। তারপরে কোনটা কোনটা সমাধান করতে হবে তোমাকে? 3 নম্বরটা এবং 4 নম্বরটা সমাধান করতে হবে। 3 ও 4 সমাধান। 3 4 সমাধান করে কি পাবো আমি? E বিন্দুটা পাবো। এটা করলে তোমার আসবে 5 24 70 140 130 10 দুগুণ 20 দুগুণ 28 280। হ্যাঁ 24 14। এটা করেছি আগেও মনে আছে। একটু মনে মনে বসিয়ে দেখলাম ঠিক আছে কিনা। 24 14 অর্থাৎ এই যে বিন্দুটা এসছে এই বিন্দুটা আসবে তোমার 24,14। ঠিক আছে? তাহলে আমাদের এইটার কি চারিদিকে বাউন্ডারি পেয়েছি আমরা। যখন আমরা চারিপাশে বাউন্ডারি পাই সেটাকে বলে আমরা সীমাবদ্ধ সমাধান অঞ্চল। এটা সীমাবদ্ধ সমাধান অঞ্চল। আর এর প্রান্তিক বিন্দুগুলো পেয়েছি, একটা হচ্ছে ও, একটা সি, একটা ই, একটা বি, বম্বে। তাহলে প্রান্তিক বিন্দু কি কি পেলাম আমরা? প্রান্তিক বিন্দু একটা হচ্ছে ও, একটা হচ্ছে তোমার সি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে তোমার ডি, না ডি না সরি বি। আর প্রান্তিক বিন্দুগুলো পেয়ে গেছি আমরা। এইবার আমার যদি বলতো সমাধান করো, আমরা তো চাইনি, কিন্তু আমাকে চেয়েছে শুধুমাত্র সমস্যা তৈরি করো, মানে এই অবধি আগের চ্যাপ্টার আগের পৃষ্ঠা শেষ, কিন্তু আমি এটাকে সমাধানটা করে দিচ্ছি। সমাধান সমাধানটা কি হবে? একটা হচ্ছে তোমার প্রান্তিকই, একটা হচ্ছে তোমার জেড। জেড কত ছিল? 45x প্লাস 80y। ওটাই ভুল করে তখন লিখে দিয়েছিলাম। তাই তো? কটা বিন্দু আছে? 1 2 3 4, 4টে বিন্দু লাগবে, একটু বড় করতে হবে জায়গাটা। 1 2 3। কত প্রান্তিক বিন্দু কত আছে? ও বা মূল বিন্দু 0 0, সি 45 0, ই 24 14। দেখো
এই যে এ বিন্দুটা বা ডি বিন্দুটা এরা কিন্তু প্রান্তিক বিন্দু হয়নি, কারণ বলেছিলাম কি আমাদের যে অঞ্চলটা পাবো সেই অঞ্চলের চারিপাশে যে কর্নার বিন্দুগুলো বা কৌণিক বিন্দুগুলো সেগুলো হচ্ছে আমরা প্রান্তিক বলবো। আরটা কি আছে, বি। এগুলো এখানে বসাও। তাহলে 0 0 এখানে বসালে কত হবে, 0 আসবে। 45 0, 45 স্কোয়ার করলে কত হবে, 4 5 20 আর 25। 24 14 এটা বসালে আছে 2200। 0 20 80 দুগুণি 160 মানে 1600। সবচেয়ে বড় যে মানটা আসলো সেটা কত, 2200। এটা চরম মান। অর্থাৎ তুমি চেয়ার তৈরি করবে 24টা মানে এক্স এর মানটা, টেবিল তৈরি করবে 14টা মানে ওয়াই এর মানটা, সর্বোচ্চ লাভ হচ্ছে 2200 টাকা। চেয়ার, একবার লিখে দিই, এক্সটি চেয়ার ও ওয়াইটি টেবিল তৈরি করে সর্বাধিক লাভ 2200 টাকা হবে। ক্লিয়ার? মোটামুটি এইটুকু জিনিস আমি যদি করো বা আরো আমি দুটো তিনটা করাবো, তোমার আশা করি হয়ে যাবে। আর পরের দিন যেটা করাবো সেটা এই জিনিসের রিলেটেডই, এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, এখানে তিনটে থাকবে আর কিছু না। ঠিক আছে? আমি 12, আগেরটা একরকম ছিল, এটা আরেক রকম। আগেরটা হচ্ছে তুমি নিজে তৈরি করছো, তোমাকে সর্বাধিক লাভ করতে হবে। আর এইটা হচ্ছে অন্য অঙ্ক আছে, সেটা কি আছে এটা পড়ি আমরা, তাহলে বুঝতে পারবে। বলেছে প্রতি গ্রাম F1, আচ্ছা আগে পড়ার সময় একটু বড়ই করে পড়ি, হ্যাঁ, তারপর নাহলে ছোট করে দেবো ওখানে। এটা তোমাদের টেক্সট বইয়ের 12 নম্বর অঙ্ক। প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ এবং 6 একক ভিটামিন বি আছে, এবং প্রতি গ্রাম F2 খাদ্যে, না F1 খাদ্যের মূল্য 20 পয়সা। মানে এখানে দুটো খাদ্য আছে, একটা F1 খাদ্য একটা F2 খাদ্য। এই যে বলে দিয়েছে, একটা F1 খাদ্য আর একটা তোমার F2 খাদ্য, দুটো খাদ্য আছে। এবং F1 খাদ্যের মধ্যে দু রকমের প্রোটিন আছে, একটা যে প্রোটিন ওই ভিটামিন আছে, একটা ভিটামিন এ একটা ভিটামিন বি। সেম ভাবে F2 খাদ্যের মধ্যে দুটো ভিটামিন আছে, ভিটামিন এ এবং বি। আর বলে দিয়েছে প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা। মানে তুমি যদি 1 গ্রাম F1 খাদ্য কেনো, তোমাকে দিতে হবে 20 পয়সা। আর 1 গ্রাম যদি তুমি F2 খাদ্য কেনো, তোমাকে পে করতে হবে 30 পয়সা। আর F1 খাদ্যের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন বি আছে 5 একক 6 একক। এখানে কিন্তু একক বলা আছে, কতটা আছে এককটা কি সেটা বলে দেয়নি। বলে দিয়েছে F1 খাদ্যে প্রতি গ্রাম মানে 1 গ্রাম F1 খাদ্যে ভিটামিন এ আছে একক, সেটা নিশ্চয়ই গ্রাম হবে না, 1 গ্রামে কি করে 5 গ্রাম থাকবে। গ্রামের থেকে ছোট যে একক আছে মিলিগ্রাম কিছু একটা ওইসব কিছু হবে, সেটা যা থাকুক গিয়ে, এটা কিছু একটা একক আছে। আর F2 খাদ্যের মধ্যেও 8 একক ভিটামিন এ এবং 10 একক ভিটামিন বি, সেটাও বলে দিয়েছে। আর বলেছে কি 1 গ্রাম F1 খাদ্যের মূল্য হচ্ছে 20 পয়সা, 1 গ্রাম F2 খাদ্যের মূল্য 30 পয়সা। হয়ে গেল। তারপরে বলেছে প্রত্যেকটা লোকের দৈনিক 80 একক ভিটামিন এ প্রয়োজন। মানে প্রতিটা লোকের শরীরে মানে 80 একক ভিটামিন এ প্রয়োজন এবং 100 একক ভিটামিন বি প্রয়োজন। তাহলে একটা লোকের কতটা ভিটামিন এ আর কতটা ভিটামিন বি দরকার সেটা ওরা বলে দিয়েছে। বলেছে ন্যূনতম কত খরচ, এই যে ন্যূনতম মানে মিনিমাম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব। মানে তুমি দোকানে গেছো, তুমি কি চাইবে, তুমি চাইবে যত কম খরচা করে তোমার যতটুকু প্রয়োজন সেটা তুমি মিটিয়ে ফেলতে পারো।
সেটা হচ্ছে এই অঙ্কটা। আর আগের অঙ্কটা কি ছিল? তুমি নিজে হচ্ছে গিয়ে দোকানদার, তুমি চেষ্টা করবে কি যত পরিমাণ জিনিস কম খরচা করে তুমি লাভটা বেশি করো। এই দুটো অঙ্ক তফাৎ হচ্ছে এইটা। একবার হচ্ছে তুমি ক্রেতা, একবার হচ্ছে তুমি বিক্রেতা। আগের যেটা ছিল তুমি সেটা বিক্রেতা ছিল, আর এইটা তুমি হচ্ছে ক্রেতা। মানে তুমি চেষ্টা করবে যত পরিমাণ কম টাকা খরচা করে তোমার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানো। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গিয়ে প্রয়োজন বলতে এখানে প্রোটিন নিয়ে কথা হচ্ছে, মানে পুষ্টির কোনো কিছু নিয়ে কথা হচ্ছে। তাহলে আমরা প্রথম লিখব জেড, অর্থাৎ যেটা হচ্ছে বাধা গোষ্ঠী। আচ্ছা, আগে জেড নির্ণয় করার জন্য, লালটা খুব চোখে লাগে তো পাল্টে দিতে গেলাম। বাবা মুটু হয়ে গেল এগুলো হট করে। ও মুটু, ও মুটু, দেখো ওটা ছিল ও মধু। আচ্ছা আচ্ছা, আমি মুটু মুটু বলছি। তাহলে কি হলো, এখানে দু রকম জিনিস আছে, একটা যে প্রোটিন, ভিটামিন এ এবং ভিটামিন বি, যেটা আমরা F1 এবং F2 দু রকম খাদ্য থেকে পেতে পারি। তাহলে আমরা ধরে নেব যে F1 খাদ্য কিনলাম আমি এক্স গ্রাম, ধরি F1 খাদ্য এক্স গ্রাম, আর F2 খাদ্য ওয়াই গ্রাম। তাহলে F1 খাদ্য কত গ্রাম কিনছি আমি এক্স গ্রাম, আর F2 খাদ্য কিনছি আমি ওয়াই গ্রাম। তারপরে কি বলেছে, দেখো 1 গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ, 6 একক ভিটামিন বি আছে 1 গ্রামে। তাহলে এক্স গ্রামে কতটা থাকবে, 5x একক ভিটামিন এ এবং 6x একক ভিটামিন বি। ভিটামিন এ কতটা থাকবে, 5x একক, আর ভিটামিন বি 6x একক। ভিটামিন বি আর ভিটামিন বিটা পেয়ে গেল F1 খাদ্য থেকে। এটা হচ্ছে F2 খাদ্যে। F2 খাদ্যে কি বলেছে, 8 একক ভিটামিন এ আর 10 একক ভিটামিন বি। তাহলে ভিটামিন এ 8y একক, ভিটামিন বি 10y একক। তাহলে F1 খাদ্যে এবং F2 খাদ্য থেকে আমি ভিটামিন এ এবং ভিটামিন বিটার পরিমাণটা পেয়ে গেছি। ওরা বলে দিয়েছিল তোমার যে শরীরে মিনিমাম তোমার ভিটামিন এ দরকার হচ্ছে তোমার 80 একক, আর ভিটামিন বি দরকার হচ্ছে 100 একক। আচ্ছা, তার আগে বলে দিই খরচ, এটা তো এফ পেলাম। আচ্ছা, মোট ভিটামিন এ 5x প্লাস 8y একক, মোট ভিটামিন বি কত হবে সেটা 6x 10y একক। F1 খাদ্যের খরচ, F1 খাদ্যের খরচ 1 গ্রাম F1 খাদ্যের মূল্য হচ্ছে তোমার 20 পয়সা, আমি এক্স গ্রাম কিনেছি, খরচা হবে 20x পয়সা। আর F2 খাদ্যের খরচ, 1 গ্রাম F2 খাদ্যের খরচ হচ্ছে তোমার 30 পয়সা, এখানে খরচা হবে তোমার 30y পয়সা। তাহলে মোট খরচ 20x প্লাস 30y পয়সা। কি বোঝা গেল? এইবার আসবো আমরা সমস্যা তৈরি করতে। সমস্যা, ফেসবুকে দেখবে রিলস থাকে সমস্যাহীন পৃথিবী আহ, কখনোই হয় না, সমস্যাহীন অঙ্ক কখনোই হয় না। দেখো সমস্যা তৈরি করছি আমরা, প্রথম জেড, জেডে কি হবে, জেডে বলেছিলাম লাস্ট যেটা চাইবে সেটা তোমার জেড, লাস্ট কি চেয়েছে, ন্যূনতম খরচ। এই যে খরচ যেটা আসবে সেটাকে তোমার মিনিমাম করতে হবে, অর্থাৎ 20x প্লাস 30y। এটা কি করতে হবে,
মিনিমাম বা অবম করতে হবে। পেলাম? এবার আসি মানে এটা কি বলে বিষাক্তক অপেক্ষক বাধা গোষ্ঠী। বাধা গোষ্ঠীতে কি আসবে? আমার যে মোট ভিটামিন এ আছে সেটা হচ্ছে 5x প্লাস 8y আমি পেয়েছি। এই মানটা কখনোই কিন্তু ৮০ এককের থেকে কম হতে পারে না। কারণ তোমার শরীরে দরকার হচ্ছে মিনিমাম ৮০ একক। তুমি যেটা পেয়েছো সেটার মানটা কখনোই যেন ৮০ এককের থেকে কম না হয়। কম হলে তোমার শরীরের ভিটামিন এর ঘাটতি থেকে যাবে। তাই জন্য এটা কি হতে হবে? ৮০x, সরি কি বললাম? ৮০x বললাম। 5x প্লাস 8y এই মানটা গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে তোমার ৮০। মানে তোমার শরীরে মিনিমাম ৮০ একক ভিটামিন এ দরকার। তাই এটা ৮০ বা ৮০ থেকে বড় হতে হবে মিনিমাম। আর ভিটামিন বি, বিটা কি ছিল? 6x প্লাস 10y, তাই তো? হ্যাঁ, 6x প্লাস 10y। এই মানটা কত ছিল? এই মানটা হবে তোমার মিনিমাম ১০০ বা x, y গ্রেটার দেন ইকুয়াল টু 100। কি ক্লিয়ার? গেল এটা? আর অবশ্যই এতে হয়ে গেছে। তাহলে এই যে জিনিসটা পেলাম এটা হচ্ছে আমরা সমস্যা তৈরি করলাম এবং এটাকে কি করে সমাধান করতে হয় তোমাদের আগে আমরা দুটো অঙ্ক করে দিয়েছি। ক্লিয়ার? এটা বেশ ভালো অঙ্ক ছিল। বলতে এটা মানে বলতে পারে ৫ নম্বর অঙ্ক, কিন্তু এটা ছোট অঙ্ক তো। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। দেখো, এখন বাজে রাত ১টা বাজে ১০ মিনিট। তোমাদের বললাম যে সত্যি কথাই যে আমি বাড়িতে ঢুকিয়েছি ১১টার সময়। আর এই ভিডিও করা শুরু করেছি হচ্ছে কত ১৫টা, ১১:৩০, ১৫:১১ নাগাদ। সেট আপ করতে টাইম লেগেছে। ঠিক আছে। এ এবং বি দুটো জায়গা আছে। ঠিক আছে, তার দুটো ডিপো আছে, কারখানা আছে। দুটো জায়গায় দুটো কারখানা আছে। কারখানা দুটো থেকে সিডিই তিনটি ডিপোতে একটি দ্রব্য যোগান দেওয়া হয়। মানে এখানে মোট তোমার দুটো জায়গা আছে, একটা এ এবং বি। এ, এটা বি। বলেছে এই দুটো জায়গা থেকে তিনটে জায়গায় যে দ্রব্য যায় সেটা হচ্ছে কি নাম? সি, ডি আর ই। এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই। তারপর কি বলেছে? এই সি, ডি, ই এই তিন জায়গায় ৫, ৫, ৪ এই তিনটে জিনিসের দরকার। এখানে দরকার হচ্ছে পাঁচটা, পাঁচটা, চারটে। মোট আমাদের সি, ডি, ই এই তিন জায়গায় আমাদের মোট ১৪টা জিনিস দরকার। আর কি বলে দিয়েছে? এ এবং বি দুটো কারখানা থেকে ৮ আর ৬ একক জিনিস থাকে। তাহলে এ তে থাকে কটা? ৮টা, আর বি তে থাকে ৬টা। মানে এটা দুটো যোগ করে দেখো ১৪ এসছে। মানে এই ১৪টা জিনিস সি, ডি, ই এই তিন জায়গাতে তোমাকে যাবে। পাঁচটা, পাঁচটা, চারটে। কোনো জায়গায় বেশিও যাবে না, কোনো জায়গায় কমও যাবে না। মানে ১৪টা জিনিস আমাকে এই তিন জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরে কি বলেছে? বলেছে এ এবং বি কারখানাতে উৎপাদন, সব বলেছে। কারখানাগুলো থেকে বিভিন্ন ডিপোতে, এ বাবা অঙ্কটা অসম্পূর্ণ আছে। অসম্পূর্ণটা হচ্ছে এখানে তোমার একটা ছক ছিল। সেই ছকটায় কোন জায়গা থেকে আসতে কত টাকা খরচা হয় সেটা দেওয়া ছিল। দেওয়া নেই। আমি একটু ছকটা পাতিয়ে নিই বই থেকে। দাঁড়াও ১ মিনিট। এখানে ওটা অসম্পূর্ণ আছে এই জায়গাটা, হ্যাঁ? দাঁড়াও। এই যে আমি অঙ্কটা বই থেকে দেখে পাতিয়ে নিই। দেখো, ছিল হচ্ছে আ
দেখো, এই যে ডিপো, এটা কারখানা, ঠিক আছে? কি কারখানা আছে? এ আর বি কারখানা দুটো আছে। এখানে তোমার আবার ৩ টে ভাগ হবে। সি, ডি, ই। এখানে খরচা হচ্ছে ১৬০, ১০০, ১৫০, ১০০, ১২০, ১০০ টাকা। এগুলো সব টাকা, ঠিক আছে? এই ছকের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো সব টাকা। মানে তোমায় বলে দিয়েছে এ থেকে সিতে একটা দ্রব্য যেতে খরচা হয় ১৬০ টাকা, আর এ থেকে ডিতে একটা দ্রব্য যেতে খরচা হয় ১০০ টাকা, এ থেকে ইতে একটা দ্রব্য যেতে খরচা হয় ১৫০ টাকা। তাহলে আমরা এ থেকে যদি আমরা সিতে কোনো দ্রব্য নিই তাহলে খরচা হবে কত টাকা? ১৬০ টাকা টাকা, ঠিক আছে? আর এ থেকে যদি আমরা ডিতে খরচা দিই তাহলে আছে খরচা আমার ১০০ টাকা। এমনি এ থেকে যদি আমরা ইতে পাঠাই তাহলে খরচা ১৫০ টাকা। এমনি বি থেকে যে সিতে যায় তাহলে খরচা তো ১০০ টাকা। বি থেকে ডিতে গেলে ১২০ টাকা, খরচা তো ১০০ টাকা। হলো? এবার আমি বলে দিই, এতে শুধু কোন জায়গাতে কোথায় কি যেতে গেলে খরচা ছেড়ে দিলাম, মানে এখানে এক্স ওয়াই কিছুই বলা নেই, ঠিক আছে? আমরা ধরে নেব যে এ থেকে সিতে আসতে, মানে এ থেকে সিতে মোট দ্রব্য আসবে এক্সটি। ধরলাম এ থেকে সিতে মোট দ্রব্য আসবে এক্সটি, এবং এ থেকে ডিতে আমার দ্রব্য আসবে ওয়াইটি। এইবার এই এ যে ডিপোটা আছে, মানে জায়গাটা আছে, সেখানে মোট ৮টা দ্রব্য ছিল। তার মধ্যে সি কে দেওয়া হলো এক্সটা, ডি কে দেওয়া হলো ওয়াইটা, তাহলে বাদ বাকিটা কার কাছে যাবে? ই এর কাছে। সে ই এর কাছে যাবে, তার মানে ৮ বিয়োগ এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? এইবার সি এর দ্রব্য ছিল ৫টি, মানে সি এর, সব ভুল বললাম, সি এর দ্রব্য প্রয়োজন ছিল ৫টি, তার মধ্যে এক্সটি দ্রব্য দিয়ে দিয়েছে কে? এ। বাকি দ্রব্য কে দেবে? বি। তাহলে বি থেকে সি তে দ্রব্য যাবে ৫ মাইনাস এক্স। সেম ভাবে ডি এর দরকার ৫টা, পেয়ে গেছে ওয়াইটা, তাহলে এই বি থেকে ডিতে যাবে 5 মাইনাস ওয়াইটি। বি এর দরকার হচ্ছে গিয়ে, তোমার ভুল বললাম, বি এর ছিল ৬টা, এখানে এখানে দিয়ে দিয়েছে, বাকিটা যাবে এখানে। অর্থাৎ এর দরকার ছিল ৪টে, পেয়ে গেছে হচ্ছে এইটা। তাহলে বাকি দরকার কোনটা? ৪ মাইনাস এটা। বিয়োগ করলে কত হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস ৪। ৪ বিয়োগ মাইনাস ৪। ক্লিয়ার? এইবার এটাকে আমরা সমস্যা আকারে প্রকাশ করব। তাহলে খেয়াল করো, আগে সমস্যা তৈরি করছি আমরা। সমস্যা। ফার্স্টে কি করবো? জেড। দেখো, এ থেকে বিতে একটা দ্রব্য আসতে খরচা হয় ১৬০ টাকা। আমি এনেছি এক্সটি দ্রব্য, খরচা হবে ১৬০ এক্স টাকা। এ থেকে ডিতে খরচা হয় একটা দ্রব্য আসতে ১০০ টাকা, এসেছে ওয়াইটি দ্রব্য, খরচা হবে ১০০ ওয়াই টাকা। এ থেকে সিতে একটা দ্রব্য আসতে খরচা হয় ১৫০ টাকা, এসেছে 8 মাইনাস এক্স প্লাস ওয়াই, খরচ হবে ১৫০ ইন্টু এইটা। হলো? বি থেকে সিতে একটা দ্রব্য যেতে খরচা হয় ১০০ টাকা, তোমার খরচা হবে ১০০ ইন্টু এইটা। বি থেকে ডিতে যেতে খরচা হয় তোমার একটা দ্রব্য ১২০ টাকা। সেম ভাবে বি থেকে ইতে যেতে খরচা হয় তোমার একটা দ্রব্য ১০০ টাকা।
এই হচ্ছে আমার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমার মোট খরচা অর্থাৎ জেড। ঠিক আছে? এইবার আমরা বলি এই যে ও বলেছিল তো কি করে বুঝবো যে এটা জেড হবে? এই যে বলেছিলাম সবার লাস্টে কি চাইবে? ন্যূনতম খরচ এইটা। এটা তোমরা ক্যালকুলেশন করবে। যেটা পাবে সেটাকে পাশে কি করতে হবে? ন্যূনতম মানে খরচটা সবচেয়ে কম করতে হবে। মানে অবম করতে হবে। আগের অঙ্কটার মতন। সবচেয়ে কম খরচা করে আমাকে সম্পূর্ণ পুষ্টিটা নিতে হবে। এটা হচ্ছে আমার অবম করলাম। জেড পেলাম। জেডের পরে দরকার আমার বাধা গোষ্ঠী। বাধা গোষ্ঠী। দেখো ভালো করে। আমার এখান থেকে এখানে এসছে এক্স টি দ্রব্য। সেই এক্স এর মানটা কিন্তু কখনোই ৮ এর থেকে বড় হতে পারে না। কারণ ৮ টার মধ্যে থেকেই এক্স খানা দ্রব্য এসছে। তার মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু হবে ৮। সেম ভাবে এখানে দরকার হচ্ছে গিয়ে ৫ টা। এসছে কত? ৮ ও তো এমন হবে না। তেমনি এক্স লেস দ্যান ৫ ও হবে। ৫ করে দিই। ৮ এর থেকে ৫ টা হয়েছে। ৮ এর থেকে যখন ছোট হবে, ৫ এর থেকেও সেমনি ছোট হবে। কারণ এর দরকার ৫ টা দ্রব্য, এসছে এক্স খানা দ্রব্য। তাহলে এক্স এর মানটা লেস দ্যান ইকুয়াল টু ৫ হবে। সেম ভাবে ওয়াই এর মানটাও তাই। এইবার এখান থেকে এখানে দ্রব্য এসছে এই কটা। ওর দরকার ৪ টে দ্রব্য। তাহলে এই মানটা লেস দ্যান ইকুয়াল টু ৪ হবে। তার মানে ৮ মাইনাস অফ এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ৪। ৮ যদি ওপাশে চলে যায়, ৮ যদি ওপাশে চলে যায়, কথা মাইনাস অফ এক্স প্লাস ওয়াই মাইনাস ৪। অর্থাৎ এটা মাইনাস দিয়ে কেটে দিলে চিহ্ন ঘুরে যাবে। তার মানে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু ৪। মানে এটা হচ্ছে তোমার ১ নম্বর পেয়েছো, এটা ২ নম্বর পেয়েছো, এটা ৩ নম্বর পেয়েছো। আরো একটা জিনিস পাবো সেটা হচ্ছে এই ৮টা থেকে কিন্তু এক্স আর ওয়াই এসছে। তাহলে এক্স আর ওয়াই যোগফলটা মানে ম্যাক্সিমাম হচ্ছে ৮ হতে পারে। তাহলে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু ৮। আর এটা কি পাবো আমরা? এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু ৮। এটা ৪ নম্বর। তাহলে ১ নম্বর পেলাম এইটা, ২ নম্বর এইটা, ৩ নম্বর এইটা, ৪ নম্বর এটা। আর অবশ্যই লাস্টে কি লিখতে হবে? এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু ০। এই হচ্ছে আমার বিষাত্মক অপেক্ষক এবং বাধাগোষ্ঠী বা সমস্যা তৈরি করলো। ঠিক আছে? আজ তবে তোমাদের এই কটা অঙ্কই থাকুক। হয়তো বেশি অঙ্ক হয়নি, ৭-৮ টা অঙ্ক হয়তো হয়েছে। কিন্তু সবকটা অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব বড়, বড় অঙ্ক। এবং এইগুলো অঙ্ক তুমি যদি ভালো করে করো, আমরা যে পরের দিন যে ভিডিওটা করব অর্থাৎ মান ৩ এর যে অঙ্কগুলো, এগুলো মান ৩ এরই দিতে পারে, কোনো অসুবিধা নেই। বইতে মান ২ তে ছিল বলেই বলছি। ঠিক আছে? তাহলে আমরা সেগুলো খুব সহজেই বুঝতে পারবো এবং তুমি চেষ্টা করতে পারো এইগুলো করে নিয়ে বইয়ের যে মান ৩ এর অঙ্কগুলো আছে আরামসে করতে পারো, আরামসে। আমি তবুও পরের দিন আমি মান ৩ এর বেছে, বেছে ৫-৬ টা অঙ্ক করে দেবো। আশা করছি তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে বা এই টাইপের অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে? আজ তবে এইটুকু থাকুক। আমি আবার বলছি তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি তোমাদের যেটা প্রয়োজন বা প্রয়োজন যেটা ছিল অঙ্ক, আমি সেটা সম্পূর্ণভাবে তোমাদের আশা পূরণ করতে পারিনি। সম্পূর্ণ কি কিছু আশাই পূরণ করতে পারিনি। আমি তাই জন্য খুবই, খুবই লজ্জিত এবং দুঃখিত। তোমরা আমায় ক্ষমা করো আর কি বলতে পারি। ঠিক আছে? আমি চেষ্টা করছি এই কদিন যেটা সময় আছে আমি যতটা সম্ভব তোমাদের সেই বাছাই, বাছাই করা কিছু অঙ্ক সমাধানের মধ্যে দিয়ে তোমাদেরকে পৌঁছে দেওয়ার। আজকে এইটুকু থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সামনে এইচএস পরীক্ষা সবাই মন দিয়ে পড়াশোনা করো এবং আ এই বছরটা একটু সবাই বুঝতে পারছো যে সময়টা সত্যিই খুব কম, খুবই কম সময়টা। সেই সময়ের মধ্যে মানে সিলেবাস শেষ করে রিভিশন দেওয়াটা সত্যিই খুব চাপের ব্যাপার। তোমরা যত সম্ভব নিজেদের সম্পূর্ণ এফোর্ট দিয়ে সেটা চেষ্টা করো। কারণ এইচএসটা বারবার আসবে না, একবারই আসবে জীবনে। আমার সম্পূর্ণ ভালোবাসা, আশীর্বাদ যা বলো সব তোমাদের সাথে রইলো। ঈশ্বর তোমাদের ভালো রাখবেন, ভালো তোমাদের ফলাফল হবে। তোমাদের যা কর্ম বা তোমরা যা চেষ্টা করেছো সেই যেটা যেন কখনো বিফলে না যায়। এই বলে আজকে আমি আমাদের লেকচার শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি যতটা সম্ভব তোমার কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার হবে। অনেকটাই আমি করে দিতে পারবো।
ঠিক আছে? প্রতিদিন একটা দুটো দুদিনে বা একদিনে একটা করে ভিডিও করলে অনেকটা কভার হয়ে যাবে। আর আমি এখন শুধুমাত্র সাজেস্টিভ যেগুলো খুব ইম্পোর্টেন্ট সেগুলোই করাচ্ছি। আজ এই পর্যন্ত থাকুক। ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো এবং সুস্থ থাকো। আজকে এই অবধি। বাই, বাই।